জেলা বছর নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, শুধুই কি ঘটনা না দুর্ঘটনা না আপনার আমার কথা? আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসী উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। অবশেষে উত্তরাখণ্ড থেকে বিপর্যয় কাটিয়ে ঘরের পথে বাঁকুড়ার সুরক্ষিত তীর্থযাত্রী। জঙ্গি হানায় নিহত সেনাকর্মীর সঙ্গে আত্মঘাতী স্ত্রী, এলাকায় শোকের ছায়া। দীর্ঘ 2 মাস ধরে শতাধিক গ্রামবাসী ধর্ণা মঞ্চ চললেও নির্বিকার প্রশাসন, উঠছে প্রশ্ন। খবর বিস্তারিতভাবে। আশঙ্কা, উদ্বেগ আর ভয়াবহতা এখনো চোখে মুখে। গোটা কয়েকটা দিনের হাড় হিম করা অভিজ্ঞতা নিয়ে উত্তরাখণ্ড থেকে বাঁকুড়ার পথে 16 জন তীর্থযাত্রী। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আতঙ্ক এখনো তাদের তাড়া করছে। পুরনো জ্যাকেট আর একটা লেপ আমাকে ঢাকা দিয়ে দিল। ঢাকার পর ঠান্ডাটা আমার কিছুটা কমলো। করার পর যখন রাত্রি 2টা তখন ভারসার সঙ্গে মরমর চরচর করে ভাঙি পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে আমাকে সেখান থেকে বের করে দিল। বের করে দেওয়ার পর আমি একটা দীপক লজে উঠলাম। সেখানে সারা রাত্রি ছিলাম। থাকার পর সকালবেলাতে আমি একটা অন্য লজে গেলাম। সেখানে ঠান্ডায় কাঁপছিলাম। কাঁপার পর এক লোকের কাছে একটা কম্বল কি লেপ চাইলাম, আমার কিন্তু তারা দিল না। বলছি মর এখানে চুরিয়া গ্রামে। সারা দিনকে সেখানে আমি একা ওইখানে ছিলাম। থাকার পর দেখছি আর কোনো উপায় নাই, ফের আবার সেই সুনীল লজে ফিরে এলাম। আসার পর ওই সুনীল লজের যে কাজ করে সে আমার ফের একটা লেপ টুসুক দিয়ে একটা তক্তার উপরে শুয়াই দিল। শোয়ার পর তার পরের দিনে আমি গ্রামের দিকে গেলাম। যাওয়ার পর আমাদের সব ওই লোকগুলোর সঙ্গে ভাইপো বা আমার দাদার সাথে ছোটো একটা ভাইয়ের সাথে সব দেখা হলো। দেখার পর আমরা চলে গেলাম মুন্ডু কাটা। হাঁটি হাঁটি চলে গেলাম মুন্ডু কাটা। মুন্ডু কাটায় সেইখানে 2 রাত্রি ছিলাম। থাকার পর তারপর দিনে আবার সেই পাহাড়ের চূড়ায় আর একটা ছেলে আমার পুজো নিয়ে গেল। চূড়ায় নিয়ে গিয়ে সেই চূড়ার থেকে আমরা ধীরে 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 নামিয়ে একটা সনপ্রাক জায়গাকে গেলাম। অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা। যেসব লোক মারা গেছে সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। অনেক মৃতদেহ মাটির তলায় উঠানো হয়ে আছে। সেগুলো খুঁড়ে বার করলে তবে বেরোবে, তার আগে বেরোবে না। কিন্তু খুঁড়ে বার করতে হবে। আমাদেরই ঘরের মধ্যে অনেক জিনিসপত্র সব মাটির তলায় পড়ে আছে। আমাদের পাশে ঠান্ডা কুণ্ড, মাটির তলার অনেক মৃতদেহ আছে। সেগুলো খুঁড়লে অনেক মৃতদেহ পাওয়া যাবে। বিপর্যয়টা শুরু হলো কিভাবে? বিপর্যয়টা হঠাৎ আমরা বসে আছি, এমন সময় একটা আওয়াজ হলো। আওয়াজ হচ্ছে আমরা ভিতরে ঢুকে বসে আছি। আমাদের সঙ্গে সঙ্গে উপর দিকে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার পরে আমরা তো বিরাট কিছু বুঝতে পারিনি যে আমাদের এইরকম অবস্থা হবে। তখন আমার ছেলে বড় ছেলে আমাকে তুলে ধরল টেবিলের উপর, আর খুব চিৎকার করে কান্নাকাটি করছে, বাবা বাবা করে চিৎকার করছে। ভাবলো যে আমার বাবা মারা গেল। কিন্তু তখন মৃত্যু হয়নি। কোনোরকমভাবে ছেলে আমাকে টেবিলের উপর তুলে ধরে রেখেছিল। সেখান থেকে বেরিয়ে এলেন কিভাবে? আমরা সাঁতরে বেরিয়ে এলাম। সাঁতরে বেরিয়ে এসে আমাকে একটা রেলিং ধরে দিল এবং আমার ভাইপো ছিল, আমার ছেলে ছিল, আরেকজন আমার ভাইপো ছিল। এই 3 জনে মিলে আমাকে ওরা টেনে ওখান থেকে বের করে নিয়ে এলো। বের করে নিয়ে এসে মেন রোডে ধরলাম। মেন রোড থেকে ধরে আমরা কী নামটা দীপক লজে গিয়ে উঠলাম। ওরা আমাদেরকে বসার জায়গা দিল এবং কিছু ঢাকাঢুকি কিছু দিল। এবং রাত্রিবেলা ভোরের সময় আমরা আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। বললো এখানেও ভয়াবহ, আপনারা আরও উপর দিকে যান, উপর দিকে দেখুন, যদি গ্রামের দিকে চলে যান। আমরা গ্রামের দিকে গেলাম। গ্রামের লোকে কেউ একটু জলও দিল না এবং বসার জায়গা কেউ দিচ্ছে না। এমন সময় এক বুড়ি ভদ্রমহিলা আমাদেরকে বসতে দিল এবং কাঠের গাদা দিল। সেই কাঠের গাদা বললো তোমরা এই কাঠগুলো জ্বালাও আর তাপ লাগাও গায়ে। খুব প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টির জলে আমরা খুব ভিজেছি। ভিজার ফলে
ও আমাদের একটা করে কম্বল বা যা কিছু যতটুকু সাহায্য আমাদের দিয়েছিল। এবং জল শুদ্ধ পাওয়া যায়নি খাবার, এমন সময় আমাদের ছোট গ্লাসে করে একটুকু করে সামান্য আমাদের জীবন রক্ষার জন্য একটু খাবার জল ওর কাছ থেকে পাওয়া গেল। ওরও দোষ নেই, কলে কোনো জল আসেনি, কল টল সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। জল শুদ্ধ খাবার পাইনি, খাবার তো পাইনি, জলটাও পাইনি, এমন অবস্থা গৌরীকুণ্ড গ্রামে। সেখান থেকে আমরা চলে এলাম মুন্ডুকাটায়। মুন্ডুকাটায় যাওয়া ভয়ঙ্কর রাস্তা, দুর্ভয় রাস্তা। সেই রাস্তায় কোনোরকমভাবে প্রাণ নিয়ে আমরা ফিরে গেলাম মুন্ডুকাটায়। মুন্ডুকাটায় গিয়ে গণেশ মন্দিরের কাছে গিয়ে আমরা বসলাম। সেখান থেকে খাবার দাবার কিছু পাইনি। মিলিটারিরা পরে আমাদের সেই যেন প্রসাদ দিচ্ছে একটু করে, আমাদেরকে একটু করে খিচুড়ি দিল 1 চামচ করে। সেইটা নিয়ে আমরা কলের জল খেয়ে সেই দিনটা কাটালাম। তারপরের দিন আমরা, আমার ছেলে কোনোরকমভাবে মাগা যাত্রা করে এর কাছে তার কাছে 2-4টি করে চাল ডাল মাগামাগি করে আমাদের খিচুড়ি তৈরি করলো। আমরা 1 ফোঁটা করে খেতে পেলাম। 1 হাতা করে খিচুড়ি খেয়ে আমরা সেদিন রাত্রে ওখানে কাটালাম। ওখানে বাবা আজ 20-22 বছর যাচ্ছি। 20 বছর যাওয়ার পরে ওখানে আজ ওইরকম ভয়ানক দৃষ্টি কখনো দেখিনি। বান এসেছে চলে গেছে, বান এসে চলে গেছে, এই যে ভয়ানক অবস্থা, এই অবস্থা কখনো দেখিনি। আমরা গল্প করছি, ব্যাগ গুছিয়ে পালাবার জন্য ব্যবস্থা আমরা প্রস্তুতি নিচ্ছি। এর সময়ে হইল কি যে আমরা বসে আছি, বসে থাকতে একটা বাড়ি হুড় করে নদীর গায়ে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলেই আমাদের যেখানে আমরা ছিলাম সেখানে বৃষ্টি বান এসে গেল। কে কোন দিক ছুটি পালিয়ে গেল তা জানি না। আমি বানের মধ্যে ভেসে কোনো মতে মা গৌরীর মন্দিরে যেয়ে কোনো মতে ঝান্ডা ধরে বেঁচে কোনো মতে উঠে এসেছি। তার সঙ্গে আমার 2টা লোক সাহায্য করলো, করে সুনীল দ্বীপে উঠে গেছি। তো সুনীল দ্বীপ উঠে যাওয়ার পরেই আমার গা থেকে দেখছি পুরা 4 ধার রক্ত বয়ে যাচ্ছে। কেউ দেখার নেই, কেউ কোথা কার দেখে, কার কথা কে শুনে, কার বার্তা কে শুনে, রক্ত বয়ে যাচ্ছে। আমার গা তখন কাপড় জামা সব বালিতে ভর্তি হয়ে গেছে। বালি ভর্তি হওয়ার পরে আমি জামা কাপড় খুলে দিয়ে থত ঠান্ডা জলে ভিজে ভয়ানক অবস্থা, বিপদের মধ্যে কাঁপতে থত কাঁপে একটা যাত্রীকে বললো ভাই কিছু আছে, সে একটা তুয়ালি দিল, ভিজা তুয়ালি, সেটাই তখন রক্ত লাল হয়ে যাচ্ছে। তারপরে তাকে আরেকটা ঘরে বলি দাদা কিছু দিবেন, সে তাদের ওই লজেরই একটা পর্দা দিল খুলে, সেইটা পড়লো, আন্ডা ভিজা সব খুলে দিলাম। তারপর সেই ঘরে আরেকটা বউ এসে বোরলিং লাগিয়ে দিচ্ছে। বোরলিং রক্ত, কিন্তু বোরলিং রক্ত ধরে নেই, রক্ত পড়েই যাচ্ছে, তাও লাগিয়ে দিয়েছে। তারপরে হলো আরেকটা পর্দা দিল, চাদর দিল, সেই চাদরটা গায়ে দিয়ে কোনো মতে রাত কাটায়। সকালবেলায় বলি দেখি কি হচ্ছে না হচ্ছে, দেখতে কেমন সকাল 6টা 6:30টার মধ্যে ভয়ানক। আরো ওই দৃশ্যটা জীবনে কি দেখি না কখনো। ও বাবা তখন উপর দিয়ে গ্রাম দিয়ে চলে যায়। গ্রাম দিয়ে যাওয়ার পরে সেখানে গ্রাম ইয়েকে চিল্লায় ওকে ডাকি গৌরীকুণ্ডের গ্রামে যেয়ে ওদের সব মিলন হয়। মিলন হওয়ার পরেই ওরা গৌরীকুণ্ডের ওইখানে কত একটা বুড়ি আমাদের কাঠ কেটে দিল, শুকনো কাঠ দিয়ে আগুন জ্বেলে রাত কাটানো হলো। সকালবেলা ওরা বললো এখান থেকে চলে যাও, রাস্তা খুলে গেছে। নিয়ে পাহাড়ে গায়ে দিয়ে এসে মুন্ডু কাটায় 2 রাত কাটাই, না খেয়ে না দিয়ে, খাবার পাইনি। মিলিটারি একটু করে খাবার দেয়, হেলিকপ্টারে খাবার দিচ্ছে, কেন হেলিকপ্টারে খাবার দেওয়ার পরে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এইভাবে পরিস্থিতি কাটিয়ে 2টো রাত কাটার পরেই বলে এখান থেকে তাহলে আরও ভয়ানক ঘন্টা মুন্ডু কাটার কাছে ওখানে পাহাড়ের গা দিয়ে 4 কিলোমিটার উপরে উঠেছি। এইবারে উঠে তো গেলাম উঠিবার পরে কষ্ট করে, এইবারে নিচে নামবার পরে ঘাস ধরে নেমে কোনো মতে নিচে এসেছি। নিচে এসার পরে মিলিটারিরা সেখানে দৌড়া দিয়ে পার করে দিচ্ছে। সেই কীভাবে কষ্ট করে নেমেছি, ওই নামাটার সবচেয়ে বেটার করি, কষ্ট করে নেমেছি। নিয়ে সে কাঠ ধরে কোনো মতে পেরিয়ে এটা সনপরাগ এসেছি। সনপরাগ সুধাংশু ওরা পেরোতে পারেনি, আমার সাথীরা, ওদিকে আরও মিলিটারি দৌড়া বেঁধে দৌড়ার থেকে পার করে দেয়। এই সনপরাগ এসে বাস পেলাম, বাস পেয়ে গুপ্তকাশি এলাম। গুপ্তকাশি এসে ওইখান থেকে এসে আরও টেহরির বাস পেয়ে টেহরি হয়ে ঘুরে এসে হরিদ্বার ঋষিকেশে হয়ে অনেক কষ্ট করে হরিদ্বার ঋষিকেশে সব ব্যবস্থা করে দেয়। ওখানে অনেক ব্যবস্থা, প্রোগ্রাম সব কিছু, ভান্ডারা ডাক্তার, খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করেছে। তারপর ট্রেনেও ব্যবস্থা করে দিয়েছে পাবলিকে। আমাদের ওখানে ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর ক্ষতি। রাজ্যে ভিন রাজ্য থেকে আসা পার্টি
পাটের আমদানি কমাতে গত মৌসুম থেকে পাট চাষের বীজ উৎপাদন শুরু হয়, কিন্তু প্রথম বছরে পর্যাপ্ত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারল না রাজ্য। সঠিক প্রচারের অভাবে চলতি আর্থিক বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টন ধরা হলেও উৎপাদন মাত্র 15 টন। রোজ চলেছে, রোডটা বাদ দিল, এইরকম রোগ হয়ে পড়বে, চিন্তা প্রবলেম হবে না, বীজটা পড়তেই থাকবে সবসময় যখন আপনি ঘোরাবেন। এটাতে কতটা বীজ দেবো? এটাতে এইটাতে 3 ঢাকা দিবে। দেখুন, এই কর্মসূচিটা হচ্ছে পাট বীজ উৎপাদন কর্মসূচি। এটা কিন্তু কৃষকরা যে সাধারণভাবে যে পাট চাষ করে থাকে তার সঙ্গে কিন্তু এই বিষয়টা কিন্তু একটু আলাদা। পাট চাষের ক্ষেত্রে চাষির যে অভিজ্ঞতা আছে, পাট বীজ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সেই অভিজ্ঞতা নেই। সেই কারণেই আমাদের পশ্চিমবঙ্গে যে 8 লক্ষ হেক্টর জমিতে যে আমার পাট চাষ হয়, তার মাত্র 6% জমিতে আমরা প্রয়োজনীয় পাট বীজটা আমরা তৈরি করতে পারি। আগাছানাশক ওষুধ তার প্রত্যক্ষ প্রদর্শন চাষির ক্ষেত্রে, সেটা আমরা সংশ্লিষ্ট বৈজ্ঞানিক একদম নিজে হাতে কলমে চাষিদের কাছে তুলে ধরেছেন। এবং চাষিরা এটা দেখে, যেহেতু এটা প্রথম বছর, যেমন আমাদের যে আগাছা দমনের যে টেকনিক, যা প্রযুক্তি, সেই প্রযুক্তি আমরা চাষির ক্ষেত্রে ডেমনস্ট্রেশন করেছিলাম এই বাঁকুড়া জেলাতে বিভিন্ন ব্লকে। গত সোমবার কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনাকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে শোকে আত্মঘাতী তার স্ত্রী। নিহত ওই সেনাকর্মীর স্ত্রীর বাড়ি তালডাঙ্গার পাঁচমোড়া গ্রামে। স্বাভাবিকভাবে মৃত্যুকে ঘিরে গভীর শোকের ছায়া গ্রাস করেছে এলাকায়। ছুটি কাটিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বছর 8 আগে সেনাবাহিনীতে যোগ দেওয়া পাঁচমোড়া গ্রামের অদ্বৈত নন্দী। সোমবার কাশ্মীরে পৌঁছেই কাজে যোগ দেন তিনি। ওই দিনই জঙ্গি হামলায় মৃত্যু হয় তার। পরদিন সকালে অদ্বৈত নন্দীর মৃত্যু সংবাদ পৌঁছয় তার গ্রামের বাড়ি পাঁচমোড়ায়। এরপরই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার। স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর থেকেই শোকে পাথর হয়ে গিয়েছিলেন বছর 20 পিউ নন্দী। মাত্র 1.5 বছর আগে বিয়ে হওয়া পিউকে আত্মীয় স্বজন ও অদ্বৈতর বন্ধুরা দিনভর বোঝানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরদিন রাত 12:30 নাগাদ বাড়ির বাথরুমে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে পিউ। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর 4টে নাগাদ মৃত্যু হয় তার। একই সঙ্গে সেনা জওয়ান ও তার স্ত্রীর মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম। আমার জামাই পাকিস্তানি জঙ্গির সঙ্গে লড়াই করে আমার জামাই যে মারা গেছিলাম তখন দুঃখ নাই, যেমন এইরকম মানুষ পাকিস্তানের সঙ্গে লড়াই করে যায়, এটাই বলতে চাই। জওয়ান জন্ম এরকম যেমন ভারতবর্ষের প্রত্যেকটি বাড়িতে একটি করে ছেলে জন্মায়, এটি আমি বলতে চাই। হ্যাঁ, যেমন জঙ্গিতে নির্মূল করতে পারে, ভারতবর্ষের প্রতিটি বাড়িতে যেমন এরকম ভাবে প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে। আপনার জামাইয়ের মতো, আমার জামাইয়ের মতন। আপনি কি চাইছেন? আমি চাই যাতে জঙ্গিদের শাস্তি হয়। হ্যাঁ, এই যে আরো যারা ফৌজি আছে তারা যেমন আরো তাদেরকে আক্রমণ করে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমার ওই মেয়েটাও ওই ওদের জঙ্গি হানার শোকে সেও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তাকে আর বাঁচানো গেল না, এই জন্য আমরা খুব মর্মাহত। কিন্তু হলেও আমার এটাই আবেদন সরকারের কাছে, যে সরকার যেমন ইয়ার প্রতিকার কিছু করতে পারে। হ্যাঁ, এটাই আমি বলতে চাই। আপনার নাম? আমার নাম দীনবন্ধু দে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। প্রশাসনিক মদতে বাঁকুড়ার বর্জরা ব্লকে চেঙ্গাকেন গ্রামে গড়ে ওঠা বেসরকারি থাচারির জেরে সমস্যায় শতাধিক গ্রামবাসী। প্রকল্প বন্ধের দাবিতে গত 4 মে থেকে ধর্ণা মঞ্চ শুরু করেছে গ্রামবাসীরা। 2 মাস ধর্ণা অবস্থান চললেও টনক নড়েনি প্রশাসনের। স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবি, ওই গ্রামের কাছে থাচারি প্রকল্পটি হওয়ায় প্রকল্পের দুর্গন্ধে এলাকায় পান চাষে ব্যাপক ক্ষতি হবে। পান চাষ বন্ধ হয়ে গেলে গ্রামবাসীদের কর্মহীন হয়ে ভেঙে পড়বে ওই গ্রামের অর্থনীতি। প্রতিবাদে থাচারির সামনে মঞ্চ বেঁধে গত 4 মে থেকে ধর্ণা অবস্থান শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু এখনো নিজেদের অবস্থানে অনড়। প্রায় 2 মাস ধরে ধর্ণা অবস্থান চালিয়ে গেলেও গ্রামবাসীদের দাবি, যতদিন না প্রকল্প অন্যত্র সরানো হচ্ছে ততদিন তারা ধর্ণা মঞ্চে অবস্থান চালিয়ে যাবেন। প্রশাসন এই ধর্ণা অবস্থান ও চাষিদের দাবি দেওয়াকে গুরুত্ব না দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সরকারের রাস্তা আমাদের অপরাধ করে দিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, আমাদের গন্ধ বা সবাই মুরগির গুয়ের, তার জন্য
আর কি কি হচ্ছে? সামনে গরু যেটা পাশাপাশি পোল্ট্রি ফার্ম তার জন্য পান ক্ষতি হবে। এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি যে না পোল্ট্রি ফার্মের হয় অন্য কোনো কারখানা আছে তো আমাদের সব হেল্প করতে পারে সেটা। এখন বিষয়টি হচ্ছে আমাদের ঢাকান গ্রাম, আমরা গরিব মানুষ, আমাদের হচ্ছে 50 উপরে নির্ভর। এই জীবিকা যদি আমাদের নষ্ট হয়েছে 50, তাহলে আমাদের জীবিকা চলে যাচ্ছে এবং কি গ্রাম থেকে আমাদেরকে উঠে বাইরে চলে যেতে পারে। কি নষ্টটা কি জন্য হচ্ছে? নষ্ট হয়েছে পোল্ট্রির যেটা গ্যাস, মানে পান যত সূক্ষ্ম জিনিস, কোন গ্যাস গন্ধ ঢুকে গেলে নষ্ট হয়ে যাবে এবং সুতি জিনিস। এবং তার জন্য আমরা চারদিকে সবকে সত্য জানাচ্ছি এবং যে এমএলএ কে জানানো হয়েছে এবং এমএলএ এসে এখানে ভিত কেটে এখানে মালিকের পক্ষে মদের যোগী কাজ করাচ্ছে, গ্রামবাসীর পক্ষে নাই। কেউ আসেনি আপনাদের কাছে? না, আমার সরকার কোনো আসে নাই, আমাদের কাছে কোনো সরকার আসে নাই। মাত্র একবার আসলে বিডিও কি বললো? ভিডিও এসে এলে ধন্যবাদ বলে যে আমি 2-4 দিনের মধ্যে দেখছি, আর পর্যন্ত দেখা না পড়ি আমরা আবার ধন্যবাদ শুরু করি। যে হ্যাচারাইজ যদি হয় তাহলে ওনার ভবিষ্যৎ যে দুর্গন্ধ, সে দুর্গন্ধতে ওখানের মানুষগুলা বেঁচে থাকতে পারবে না। যে মশা মাছি রোগের প্রকোপটা ভালো হবে, ওখানে অসুবিধা খুবই প্রচন্ড। বা পান বরু যে আছে, একমাত্র এদের চাষ হচ্ছে পান, এদের হচ্ছে জীবিকা। আমরা জানি যে পান চাষ লাগোয়া যদি ওই জিনিসগুলো হয়, পানের খুব প্রচন্ড ক্ষতি হয়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেনে। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অপুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেনে। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। বিরতির পর পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জুড়ে পঞ্চায়েতে উন্নয়নের খতিয়ান দেখতে আমরা হাজির ছিলাম মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। এক নজরে দেখে নেব ওই পঞ্চায়েতের হাল হাকিকত। 2000 পঞ্চায়েত নির্বাচনের নিরীক্ষে দেখে নেব রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অবস্থাটা। 2008-এ মোট ভোটার সংখ্যা 9367, মোট সদস্য সংখ্যা 11 জন, সিপিএম এর দখলে 6 জন সদস্য ও তৃণমূলের দখলে 5 জন সদস্য। মেজিয়া ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 5টি, তৃণমূলের দখলে 3টি গ্রাম পঞ্চায়েত ও সিপিএম এর 2টি। রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী সদস্যদের দাবি, দীর্ঘ 5 বছর সিপিএম পরিচালিত রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা উন্নয়নে অক্ষম। অন্যদিকে প্রধান বীরেন রায়ের দাবি, এলাকায় তারা যথেষ্ট পরিমাণে মানুষের উন্নয়ন করে এসেছেন। বিরোধী সদস্যদের দাবি, ওই এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, 100 দিনের কাজ, এনআরজিএস এই সমস্ত কাজ ঠিক মতো করাতে পারেনি প্রধান। এমনকি বিরোধীদের সাথে কোনো রকম আলোচনা না করেই প্রধান একাই সমস্ত কাজকর্ম করে থাকেন, যদিও এই দাবি অস্বীকার করেছেন প্রধান। দিনের কাজ যেমন পুকুর কাটা, সেইখান থেকে চাষি বা যারা মাছ চাষ করে বা ধান চাষ করে তাদের উপকার হয়েছে। এবং এই নানা রকম ঢালাই রাস্তা সেগুলো আমরা কাজ করি, বা নারী শিশু স্বাস্থ্যের কাজ, স্কুলের পাঁচিল, শিক্ষার জন্য আর কি সেগুলো কাজ করেছি আমরা। বিরোধীদের কাজ করিনি। বিরোধীদের সবচেয়ে বেশি এই পঞ্চায়েতে আমরা বাঁকুড়া জেলার কথা বলছি, আমি গোটা ডিস্ট্রিক্টের কোথায় যাচ্ছি না। এবারে যেভাবে এখানে মর্যাদা পেয়েছে
কোনো জায়গায় এইভাবে পাই না। সিপিএম এর প্রধানের কাছ থেকে সে কাজ একবারে ছিনিয়ে নেওয়ার মতো। যখনই যে কোনো ফান্ডে কাজ ধরা হয় তো সেখানে আমরা 5 জন মেম্বার আর ওরা 6 জন মেম্বার, তো সেই কাজের ভিত্তিতে সেটা ভাগ করে দেওয়া হয়। ওরা বেশি পায়, আমরা কম পাই। তা আবার আমার 2টো গ্রাম, ছোট সংসদ, সেক্ষেত্রে আমাকে ভাগ কমই দেওয়া হয়। কাজ মানে না বললে খুব কম পরিমাণের কাজ। রাস্তা তো নেই, কলের সংখ্যা কম। আমার তো গোস্বামী গ্রামে কলের খুবই কষ্ট, পানীয় জলের খুবই কষ্ট। পানীয় জল নেই বললে চলে, মানে 2টো কলের উপর ভরসা। স্কুলের কল তো বাউন্ডারি হয়ে গেছে, এখন জল নেওয়া বন্ধ। তাই মানে প্রধানের কাছ থেকে কোন রকমের কাজ নেওয়া, সাহায্য নিয়ে আমাদের কাজ করতে হয়। কি করব না, প্রধান এরকম কোনো মানে জোর করে আমরা নিতে হয়, আমাদেরকে লড়াই করেই আনতে হয়। এই জিনিসটা কেন হয়? গত 34 বছর তো কোনো কাজ হয়নি। প্রতিটি গ্রামে আপনাদের চ্যানেল থেকে যদি যান দেখতে পাবেন যে কোনো গ্রামের রাস্তা, পথঘাট, বিভিন্ন ধরনের যে নলকূপ টনকূপের জলের ব্যবস্থা কিচ্ছু করেনি আমাদের রামচন্দ্রপুর অঞ্চলের সিপিএম শাসিত প্রধানরা। যে দ্বিতীয় জন্মদিন ছিল, তো এখানে তারা মাধ্যমিকে এবং জয়েন্টের ছাত্রছাত্রীদের ডেকে তাদের উৎসাহ বাড়িয়েছে। এটা শুনে মনে ভালো লাগলো আমাকে। জানলাম কি লায়ন্স ক্লাবের মানে একটা মেজার 2য় বছর হয়েছে, আর তারা অনেক ভালো কাজ করছে এখানে, ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়িয়ে এবং লোকের সাহায্য করছে এখানে। আমার মেজার ব্লকের উন্নয়ন হচ্ছে তাদের দ্বারা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। খুন, সন্ত্রাস আর ধর্ষণ নিয়ে রাজ্যের সরকারের বিরুদ্ধে তো বিরোধী শিবিরে ভারত সেবাশ্রম সংঘ বাঁকুড়া শাখার উদ্যোগে মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়া আদালতের বিশিষ্ট বিচারক সহ পৌর প্রধান। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণীকে মেনেই এগিয়ে চলছে বিভিন্ন সেবাধর্মে ব্রতী সংঘগুলি। ভারত সেবাশ্রমে এর ব্যতিক্রমী নয়। শুক্রবারের পুস্তক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিশিষ্ট জনেরা। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 72 জন মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক তুলে দেন বাঁকুড়া আদালতের বিশিষ্ট বিচারক নবনীতা রায়, বাঁকুড়ার পৌর প্রধান শম্পা দরিপা ও বাঁকুড়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিশাল কাজ করছে, হয়তো কাজ করছে এখানে, হয়তো এই বিষয়ে আপনার একটু হাইলাইট হচ্ছে লোকের সাহায্য করে আমার আমার বিশাল কাজ করতে। আমার সন্ন্যাসী আমার 10 জনকে বিচার নিয়ে কাজ করি, কাজে কাজের যত বেশি পারবে আমার সাহায্য করতে পারবে, তত আমরা বেশি বেশি কাজ করতে পারবো। আবার আপনাদের সহযোগিতা আমরা সঙ্গের কোনো অনুষ্ঠান কেমন লাগলো এটা বলা আমার পক্ষে খুব ঔদ্ধত্যের পরিচয়। বরাবর ভারত সেবাশ্রম সংঘ এই অনুষ্ঠান করছে। আজকে পীড়িত আর্তদের সাহায্য এবং এত সন্ন্যাসী আজকে ভেসে চলে গেছে, এটা আমরা জানি। তার মধ্যে সেই ভগ্ন হৃদয়ও এরা তো সন্ন্যাসী, এরা জয়েন গোয়ার ওভেন ফাইন, একটা কথা আমি পড়েছিলাম শেক্সপিয়ারে। তো এদের কাছে সুখ দুঃখ সমান, তাই তারা সুন্দরভাবে অনুষ্ঠানটা আজকে পরিচালনা করলেন। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা দুস্থ ছাত্রদের জন্য আমি এমনি বাঁকুড়ার পৌরপ্রধান হিসেবে আমি আমার কোনো অনারিয়াম নিই না। আমার অনারিয়াম আইদার মেডিকেল অর স্কলারশিপ বা কোনো রকম মেধাবী ছাত্র যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্যই আমি দিই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অবশেষে উত্তরাখণ্ড থেকে বিপর্যয় কাটিয়ে ঘরের পথে বাঁকুড়ার সুরত তীর্থযাত্রী। জঙ্গি হানায় নিহত সেনাকর্মীর সঙ্গে আত্মঘাতী স্ত্রী, এলাকায় শোকের ছায়া। দীর্ঘ 2 মাস ধরে শতাধিক গ্রামবাসী ধর্ণা মঞ্চ চললেও নির্বিকার প্রশাসন, উঠছে প্রশ্ন। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।